আওয়ামী লীগ গণমানুষের দল, আবার এই ক্ষমতাটা যেটা কেন্দ্রীভূত হয়েছিল কর্পোরেট যেটা হয়ে গেছিল, সেই জায়গা থেকে আবার একদম গণমানুষের কাছে আওয়ামী লীগটাকে ফিরিয়ে দেন দয়া করে, তাহলে আওয়ামী লীগ সার্ভাইভ করবে এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় আরো শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য রাইট ওয়ে এন্ড অনলি ওয়ে। বাংলাদেশের মানুষ অনেক কিছু জানতে চায় যে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা, কি হবে, অনেক কিছু। আপনার কি বাংলাদেশের মানুষের জন্য দেবার মতো কোনো আসলে হোপফুল কোনো মেসেজ আছে কিনা, তাহলে আপনি একটু বলুন। ধন্যবাদ আপনাকে। আমি বলবো যে দেবার মতো যে মেসেজটা, আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল, আমজনতার দল। আমি কখনো বিশ্বাস করি না কোনো দেশ বা কোনো পরাশক্তি বা বহির্বিশ্বের কেউ বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা আনবে, এটা আমি বিশ্বাস করি না। বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা আনতে পারে আমি একমাত্র বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। আর সেই তৃণমূলের নেতাকর্মীরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসবে, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে। তো আপনার এই টকশোর মাধ্যমে, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে বিশেষ করে এমপি, মন্ত্রী এবং বিভিন্ন নেতাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে তৃণমূলের নেতাকর্মীদেরকে খোঁজ খবর রাখুন। অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, অনলাইনে যারা কাজ করছে বাংলাদেশ থেকে রিস্ক নিয়ে, তাদেরকে খোঁজ খবর রাখুন, তাদেরকে উৎসাহ জানান, তাদের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ এই তৃণমূলের নেতারাই বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনবে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে। এবং তারা যদি রাজপথে থাকে তাহলে আপনারাও বাংলাদেশে গিয়ে এমপি হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। চমৎকার একটি কথা বলেছেন সালাউদ্দিন ভাই। আমি একটু গোলাম রাব্বানীকে অনুরোধ করবো, আপনার বেশ অনেক ভক্ত দেখতে পাচ্ছি আমি এখানে, এবং আমার চমৎকার ভালো লেগেছে যারা আসলে আমার উপরে রেগে খেপে গেছেন। আপনি তাদের উদ্দেশ্যে এবং তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে, আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি টোটাল যেটা আওয়ামী লীগের উদ্দেশ্যেই বলি, আমি যে দল থেকে ধারণ করি, আমি সাপোর্টার, সেই সবার আশা করি সবার মনের কথা এটাই এই মুহূর্তে। কারণ আমি বিগত 8 মাসে প্রচুর নেতাকর্মীর সঙ্গে ইন্টারাকশন করেছি, সকল পর্যায়ের, তৃণমূলের একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে। তো আমি মনে করি যে দীর্ঘদিন যাবৎ যে কোনো সিদ্ধান্ত যেটা কেন্দ্র থেকে তৃণমূলে চাপিয়ে দেওয়া হতো বা মানে তাদেরকে কি বলবো ইমপ্লিমেন্ট করতে বলা হতো, সেই ধারাটা চেঞ্জ করতে হবে। এখন সিদ্ধান্ত আসবে তৃণমূল থেকে, সেটা কেন্দ্র হচ্ছে হেল্প করবে সেটা বাস্তবায়নে। আমি একটা ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, সে কথা বলার আগে, যদি তৃণমূলের মানে পার্টিতে যদি সবার আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এইটা মাস্ট, এইটা লাগবে। পুরো জুলাই আগস্টের সময় আমরা পার্টি থেকে ছিলাম, ওই সময় যদি আমাদের সঙ্গে সাবেক বর্তমান ছাত্র নেতা যারা ছিল তাদের তো জিজ্ঞেস করা হতো যে এই পরিস্থিতি কি করণীয়, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যদি বলতো, আমরা কিন্তু আমাদের মতামত উপস্থাপন করতাম যে না এই মুহূর্তে এটা করলে ভালো হয়, এভাবে করলে ভালো হবে, কিন্তু আনফর্চুনেটলি জিজ্ঞেস করা হয় নাই। তো আলটিমেটলি এই ধারাটা পার্টির মধ্যে গণতন্ত্র চর্চা এবং তৃণমূলের মতামত নেওয়া, তাদের কথা শোনা, তাদের অন্তর্নিহিত উপলব্ধিটাকে মূল্যায়ন করা, এইটা সবচেয়ে জরুরি এই মুহূর্তে আমি মনে করি। তাহলে তারা নিজেকে ইনক্লুসিভ ফিল করবে যে পার্টিতে আমি মতামত দিতে পারছি, আমি আমার কথাটা, আমার মতামত, আমার ভালো লাগাটা উপস্থাপন করতে পারছি। সেটা করতে পারলে আমার মনে হয়, কারণ তৃণমূল হচ্ছে ভালো জানে যারা ফেস করছে মাঠে এই মুহূর্তে কি করলে দল উপকৃত হবে, কি করলে সংগঠন শক্তিশালী হবে, কাকে নেতৃত্ব আনলে কোন পর্যায়ে কোন এলাকায় কাকে, এই বিগত আর 7-8 মাসের পারফরমেন্স দেখে কে সাধারণ জন্য ফিট নেতা তারা ভালো জানে, দে নো বেস্ট। সুতরাং আমি বলবো ইট ইজ ভেরি হাই টাইম আমাদের মমতাময়ী নেত্রী সহ সকল শ্রেণীর নেতৃবৃন্দকে উপলব্ধি করতে হবে, তৃণমূলের কাছে যেতে হবে, তাদের মনের কথা শুনতে হবে, তাদের মতামতের মূল্যায়ন করতে হবে, সেই মতামতকে গুরুত্ব দিয়ে সেইভাবে পার্টিকে ঢেলে সাজাতে হবে। তাহলে তাহলে তাদের কথাতেই জনগণের কথা সম্পৃক্ত হবে। কারণ বঙ্গমাতা কিন্তু যখন বঙ্গবন্ধু জেলে ছিল, বঙ্গমাতা কিন্তু তৃণমূলের নেতাকর্মীর সঙ্গে আলাপ করতেন, একদম একটা রিক্সাওয়ালা ভ্যানালা মানে নিম্নবিত্ত মানুষ তাদের সঙ্গে আলাপ করতেন যে শেখ সাহেব কি করলে ভালো হয়, মানুষে কি কয়, মানুষে কি চায়, এখন কি করা উচিত। সেই ইতিহাসের দরকারে আমাদের যেতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে কি চায় মানুষ, কি চায় মানুষ, এখন আওয়ামী লীগ কাছে কি প্রত্যাশা করে, একজন ওয়ার্ডের একজন কর্মী তারা কি চায়, যে তারা কি করলে ভালো হয়, এখন তারা কোন জায়গায় দিলে ভালো হয়, তাদের কাছ থেকে আওয়ামী লীগ গণমানুষের দল, আবার এই ক্ষমতাটা যেটা কেন্দ্রীভূত হয়েছিল কর্পোরেট যেটা হয়ে গেছিল, সেই জায়গা থেকে আবার একদম গণমানুষের কাছে আওয়ামী লীগটাকে ফিরিয়ে দেন দয়া করে, তাহলে আওয়ামী লীগ সার্ভাইভ করবে এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় আরো শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য রাইট ওয়ে এন্ড অনলি ওয়ে।
প্রান্তিক পর্যায়ের মানুষ, যারা নিম্নবিত্ত মানুষ আর নিম্ন মধ্যমায়ের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আওয়ামী লীগের অভাবটা প্রতিদিন জীবনের কঠিন বাস্তবতায় হারে হারে উপলব্ধি করছে। আপনি দিনের একটা কৃষকের আমি দেখছিলাম, সে খুব কষ্ট নিয়ে বলছে তার মজুরি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তিনি সার সঠিক মূল্যে পাচ্ছে না। ডক্টর শেখ হাসিনা যে কৃষিতে ভর্তুকি দিতে, সেই ভর্তুকির সুফল তারা মিস করছে। আমি দেখছি সাধারণ যে গ্রামের অসহায় যারা আপনার বিধবা ছিল, পঙ্গু ছিল, মানে আপনার বৃদ্ধ ছিল, বয়োবৃদ্ধ ছিল, তারা তাদের ভাতা পাচ্ছে না, এরকম তারা মিস করছে। যে কৃষক, যে আপনার প্রাইমারি যে শিক্ষক, তার বেতন পাচ্ছে না দীর্ঘদিন, সে মিস করছে। তো যারা সুবিধাভোগী মানুষগুলো ছিল, যারা যাদেরকে নিয়ে নেত্রী চিন্তা করতো, আওয়ামী লীগ চিন্তা করতো, সেই মানুষগুলো কিন্তু প্রতি মুহূর্তে আওয়ামী লীগকে ফিল করছে, অনুভব করছে যে তাদের কথা আওয়ামী লীগ চিন্তা করে। কিন্তু আওয়ামী লীগের কিছু মানুষের জন্য, গুটি কয়েক মানুষের জন্য, তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য, তাদের লোভের কারণে, ক্ষমতার পিপাসের কারণে, তাদের বিলাসিতা, তাদের কি বলবো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আজকে লাখো লাখো কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা আজকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং আমি বলবো যে আওয়ামী লীগ থেকে যদি বেছে 2 থেকে 3 হাজার লোককে সরিয়ে দেওয়া হয়, তাহলে নতুন করে আর 50 লাখ লোক আওয়ামী লীগের যোগ হবে। আজকে আমি এখানে বলে গেলাম, লাইভ অন রেকর্ড বললাম, কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগের 2-2.5 হাজার বা 3 হাজার এরকম বিতর্কিত দেখে জনবিচ্ছিন্ন, কর্মী বিচ্ছিন্ন, দুর্নীতিবাজ, তাদেরকে বেছে কর্মীদের কথা শুনে বাদ দেওয়া হোক। 50 লাখ থেকে 1 কোটি নতুন করে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হবে। আওয়ামী লীগের বাংলাদেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, হ্যাঁ, আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে নেই, কিন্তু তাদেরকে রেকটিফাই করতে হবে, এটা অনুধাবন করতে হবে জনগণ কি চায়। এই জনগণের চাওয়াটাকে ওভারলুক করার কারণে আজকে এইখানে আমরা উপনীত হচ্ছি কঠিন বাস্তবতায়। সেইটা অনু না করলে ইনশাআল্লাহ আওয়ামী লীগ হ্যাজ ভেরি গুড চান্স টু কাম ব্যাক উইদিন ভেরি শর্টেস্ট পসিবল টাইম। কথা বলেছেন রাব্বানী, আপনার একটি কথা আমার খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে যে জনবিচ্ছিন্ন, তৃণমূল কর্মী থেকে বিচ্ছিন্ন, এই জিনিসটাকে যদি আসলে সংযুক্ত করা যায়, আপনি খুবই আশাবাদী দ্যাট ইজ মানে আওয়ামী লীগেরই চান্স দ্যাট দে উড কাম ব্যাক। দারুণ কথা বলেছেন আপনি, এবং বেশ আমি বলবো যে যারা এই মুহূর্তে দেখছে আপনাকে নেতা মানে, আমি দেখছিলাম আপনি বোধহয় তাদের মনের কথাই বলেছেন। আমি যদি আসলে সালাউদ্দিন ভাই আপনাকে জিজ্ঞাসা করি এই একই প্রশ্ন যেটা আমি গোলাম রাব্বানীকে জিজ্ঞাসা করেছিলাম, যে আওয়ামী লীগের কি আসলে জনপ্রিয়তা কমেছে নাকি বাড়ছে? কি হবে আসলে আওয়ামী লীগ কোন দিকে আগাচ্ছে, এবং তাদের আসলে কি কি করা উচিত বলে আপনি মনে করেন, এবং তার ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ কি ফিরে আসছে বা কি হবে আসলে, নাকি আওয়ামী লীগের ভেতরে বিভাজন তৈরি হচ্ছে, কোনটা? জি, ধন্যবাদ আপনাকে দীপা। যে রব্বানী যে কথাটি বলেছে এটি যথার্থ কথাই বলেছে, যে আওয়ামী লীগ, আমি যদি মনে করি যে আপনি যে 5 তারিখ ধরেন, 5 তারিখে একটা ডেডলাইন যদি ধরেন, 5 তারিখের আগের আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ অনেক পার্থক্য। 5 তারিখের আগে পর্যন্ত আমাদের অনেক ভুল ত্রুটি ছিল, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে ধরেন আপনার 50% আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, কষ্ট ছিল, অনেকে বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে। এখানে যারা হাইব্রিড, যে ভাষাটা বাংলাদেশে চলছিল, যে হাইব্রিড নেতাদের একটা আধিপত্য ছিল, দৌরাত্ম্য ছিল, প্রকৃত ত্যাগী নেতারা অনেকটা বঞ্চিত হয়ে পড়েছিল। তো এখন যদি আপনি সেই আওয়ামী লীগকে চিন্তা করেন, সেই আওয়ামী লীগের যে ত্যাগী বঞ্চিত নেতারা, এখনো কিন্তু সেই নেতারাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। আর সেকেন্ড থিং হচ্ছে যে এখন বাংলাদেশে 5 তারিখের পরে, 5 তারিখ আগে পর্যন্ত বাংলাদেশের মানুষ বুঝার সুযোগ ছিল না যে আওয়ামী লীগ কি জিনিস, শেখ হাসিনা কি জিনিস, আমরা কাকে হারালাম। আপনার বাবা মা যখন আপনাকে আদর করে, সোহাগ করে, রাতের বেলা আপনাকে খাবার দেয়, পড়ার টেবিলে বসায়, আদর যত্নগুলো করে, এগুলো আপনি যখন জীবিত অবস্থায় আপনি বুঝতে পারবেন না। তো আপনার বাবা বা মা যদি না থাকে, তখন আপনি আপনার হৃদয়ে সবসময় একটা আহাজারি সৃষ্টি হবে, একটা মানে কি যেন নাই কি করে বাবা কি করতো, মা কি করতো, এই যে একটা বেদনা, দুঃখ, কষ্ট, এটা সবসময় আপনার মনে জাগ্রত হবে। একইভাবে বাংলাদেশের মানুষকে আমি বলবো, পুরা বাংলাদেশের 18 কোটি মানুষকে শেখ হাসিনা তার মায়ের মমতা দিয়ে যেভাবে বাংলাদেশের মানুষকে বুকের মধ্যে রেখেছিল, এই বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে যে শেখ হাসিনা কি জিনিস। শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষকে, 18 কোটি মানুষকে চরম মায়ের মমতা দিয়ে, আদর, ভালোবাসা, সোহাগ দিয়ে তাদেরকে রেখেছিল। আজকে আপনি বাংলাদেশে যেই দিকে তাকান, আপনি দেখেন যেদিকে তাকান শুধু উন্নয়ন আর উন্নয়ন। এই উন্নয়নগুলো কার? এগুলো শেখ হাসিনার। এই জন্য মানুষ এগুলো রিয়ালাইজ করতে পারছে যে শেখ হাসিনা বাংলাদেশের
এই উন্নয়নগুলো করেছে। পক্ষান্তরে আপনি যদি দেখেন 5 তারিখের পরে যদি দেখেন যে বাংলাদেশে যা হয়েছে, আপনি বলতে পারবেন যে 5 তারিখ থেকে এই পর্যন্ত ডক্টর ইউনূস কোথাও একটা ইট লাগাতে পেরেছে কোনো রাস্তায়? দেখাতে পারবেন? বলতে পারবেন? বলতে পারবেন না। বাংলাদেশে কোথাও কোনো একটা বাঁশের সাঁকো নির্মাণ করেছে আপনি বলতে পারবেন? আপনি দেখাতে পারবেন না। বাংলাদেশে কিন্তু যদি আপনি বলেন যে কি পরিমাণ ধ্বংস হয়েছে, এটা যদি বলতে পারেন, আপনি বলবেন যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে এই ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে ধ্বংস হয়েছে। শিল্প কারখানা, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর, ধানমন্ডি 32 নম্বর থেকে নিয়ে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাই আমি আপনাকে একটা কথা বলি দীপা, যে ধরেন যে গাজীর যে ফ্যাক্টরিতে আগুন দেওয়া হলো, বা শাহিন চাকলাদার যে 5 তারকা হোটেলে আগুন দেওয়া হলো, আপনি কি মনে করেন যে গাজী সাহেবের ফ্যাক্টরিতে শুধু আওয়ামী লীগের লোকজন চাকরি করতো? অবশ্যই না, সব শ্রেণীর লোকজন চাকরি করতো। যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেলো, এখানে কি শুধু আওয়ামী লীগের লোকজন চাকরি করতো? শাহিন চাকলাদার 5 তারকা হোটেলে কি আওয়ামী লীগের লোকজন চাকরি করতো? না। এইসব প্রতিষ্ঠানগুলোতে, গার্মেন্টস শিল্প কারখানাগুলোতে সকল শ্রেণীর মানুষ চাকরি করতো। এখন এই মানুষগুলো যখন একজন মানুষ যখন এফেক্টেড হয়, তখন কিন্তু সে একজন না, সে কিন্তু একটা পরিবারের সদস্য। তার কিন্তু এই পরিবারের সে অনেকগুলো মানুষের রুটি রোজগারের মাধ্যম হচ্ছে সে। এরকম ধরেন বাংলাদেশে যদি আপনি 10 লক্ষ মানুষকে যদি বেকার করে থাকে, তাহলে 10 লক্ষ পরিবার, আপনাকে ধরতে হবে একজন পরিবারে যদি 5 জন করে লোক থাকে, তাহলে 50 লক্ষ পরিবারকে বাংলাদেশে 50 লক্ষ মানুষকে বেকার করে দিয়েছে। 50 লক্ষ মানুষের রুটি রোজগারে আঘাত দিয়েছে। তারপর আপনি যদি বলেন যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এগুলো যে ছিল সবই তো বন্ধ করে দেওয়া হয়েছে। যে টিসিবির পণ্য বিক্রি করা হতো, এগুলো কার্ডগুলো সব বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে কি এখন বাংলাদেশের আওয়ামী লীগের জনপ্রিয়তা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আর শেখ হাসিনা 5 তারিখের আগে যেরকম জনপ্রিয় ছিল, এখন এর চেয়ে আমি মনে করি যে শতগুণ জনপ্রিয়। আপনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার এই টকশোর মাধ্যমে, এখান থেকে আমি চ্যালেঞ্জ করে বললাম, শুধু কালকে বলবে যে বাংলাদেশের শেখ হাসিনা আগামীকালকে রাত্রে 24 ঘন্টার নোটিশে আগামীকাল দুপুর 3টায় বাংলাদেশে এয়ারপোর্টে শেখ হাসিনা যাবে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মিনিমাম 1 কোটি লোক তাকে রিসিভ করে সংবর্ধনা দেওয়ার জন্য আসবে। মানুষ সাঁতার কেটে, মানুষ কাপড় চোপড় নিয়ে, বিস্কিট নিয়ে সাঁতার কেটে, মানুষ যার যা আছে তাই নিয়ে ঢাকায় চলে আসবে শেখ হাসিনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, শেখ হাসিনাকে রিসিভ করার জন্য। কেন জানেন? এই দেশের মানুষ বুঝে গেছে যে বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা কি। মানুষ যেই সুযোগ সুবিধা শেখ হাসিনার কাছ থেকে পেয়েছে, এখন তো পাচ্ছে না। আপনি প্রশাসনে বলেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, সব জায়গায় বলেন, এমন কোন সেক্টর নাই যে শেখ হাসিনা এই আওয়ামী লীগ সরকার মানুষকে সুযোগ সুবিধা দেয়নি। এখন কি মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে? আপনি বাংলাদেশ আর্মির জন্য শেখ হাসিনা কি করেছে? আপনার যদি কোনো আত্মীয় থাকে আর্মিতে, আপনি তাদের কাছে খোঁজখবর নিয়ে দেখেন, যে কি করেছে শেখ হাসিনা এই আর্মিদের জন্য, প্রশাসনের জন্য কি করেছে। আপনি দেখেন পুলিশের জন্য কি করেছে, রাব্বানির ভাই, পুলিশ রাব্বানিকে জিজ্ঞাসা করেন। এমন কোন সেক্টর নাই যে শেখ হাসিনা তাদের জন্য কাজ করে নাই। সাধারণ মানুষের জন্য, গার্মেন্টস এর জন্য কি করেছে? প্রত্যেকটা মানুষের জন্য এই শেখ হাসিনা কাজ করেছে। এই জন্য এখন মানুষগুলো, এই যে বললাম যে বাবা মা যখন থাকে না, তখন রিয়েলাইজেশন হয় বাবা মা কি জিনিস। শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই, এখন বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে শেখ হাসিনা কি জিনিস। এবং মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে নামাজ পড়ে, রোজা রেখে প্রার্থনা করছে আল্লাহর কাছে। আমি এরকম, আমার সাথে এরকম অসংখ্য মানুষের যোগাযোগ হয়। মানুষ বলে, ভাই আমি শেখ হাসিনার জন্য রোজা রেখেছি, ভাই আমি শেখ হাসিনার জন্য নফল নামাজ পড়েছি। কান্নাকাটি করে বলে যে শেখ হাসিনার জন্য আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে আবার কবে ফিরিয়ে দিবে। মানুষ এখন শেখ হাসিনার জন্য প্রার্থনা করে। এখন বুঝতে পারছে যে 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে, আপনি বলবেন সেটা একটা অপ্রত্যাশিত, এটা একটা মেটিকুলাস ডিজাইন এবং গুজবের উপর ভিত্তি করে মানুষকে ভুল বুঝিয়ে এই কাজটা হয়েছে। মানুষ বুঝে নেয়, বাঙালি হুজুগে বাঙালি তরুণ ছাত্রছাত্রীদেরকে, কোমলমতি ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে শুনিয়ে রাস্তায় নামিয়ে মেটিকুলাস ডিজাইন করে 7.62 রাইফেল দিয়ে নিজেরা ছাত্র হত্যা করে এই আন্দোলনটা করেছে। করার পরে বাংলাদেশে যেটা হয়েছে, কথা বললেন, এটা যদি এখানে প্রাসঙ্গিক কিনা জানি না। আমরা একটা ছোট অবজারভেশন বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। হ্যাঁ, শাহবাগ যদি বলি, শাহবাগ। যদি সরকারি অবস্থান থেকে মানে হত্যা বা গণহত্যা যেটা বলা হচ্ছে, কোনো মোটিভ, ন্যূনতম কোনো মোটিভ থাকতো, তাহলে সবার আগে গুলি হতো শাহবাগে অথবা শহীদ মিনারে অথবা ক্যাম্পাসে।
শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় বা শহীদ মিনার বা এই এলাকাতে কিন্তু একটা রাবার বুলেট ছোড়া হয় নাই, একজন মানুষও কিন্তু এখানে নিহত হয় নাই। আপনি দেখবেন যখন হত্যাকাণ্ড বা মানে লাশ পড়ার কথা আসলো, কোথায় হয়েছে, শুরু হয়েছে কোথায়? যাত্রাবাড়ি, উত্তরা পশ্চিম থানা, আপনার হচ্ছে সাভার, আশুলিয়া, ম্যাসিভ যে জায়গাগুলো হয়েছে এগুলো আপনার বাড্ডা, রামপুরা, এগুলা কোথায়? প্রত্যেকটা ঘটনা থানার সামনে কেন? বা থানা এরিয়ার 100 থেকে 150-200 গজের মধ্যে। কারণ পরিকল্পিত ভাবে থানা আক্রমণ করতে গিয়েছে, পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে, পুলিশকে সরাসরি একেবারে টার্গেট করে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, ধ্বংস করা। তখন আত্মরক্ষার অধিকার তো সবাই রয়েছে। কিন্তু আপনি আবু সাইদের কথাটা ধরেন, যে যেটা দিয়ে স্পার্ক করলো আন্দোলনটা, আপনি আবু সাইদের যে ভিডিওটা দেখেছেন, তার আগের একটা ভিডিও আপনি দেখেছেন যে আবু সাইদকে লাঠি দিয়ে সজোরে ছটফট করে আঘাত করছে পুলিশ সদস্যকে। তো এখন বিশ্বের যে কোনো দেশের আইনে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেউ লিথাল অল নন লিথাল কোন ওয়েপেন দিয়ে সরাসরি আঘাত করে, তাহলে তাকে নিবৃত্ত করার জন্য রাবার বুলেট বা নন লিথাল কোন ওয়েপেন ইউজ করাটা ভেরি মাচ ভ্যালিড। আমি আপনাকে জাস্ট একটা প্রেক্ষাপট বুঝালাম। হ্যাঁ, ঠিক আছে, ওরা সফল হয়েছে গুজব করে বা এগুলো মেটিকুলার ডিজাইন করে সফল হয়েছে। আমাদের সাংগঠনিক ভিত্তি দুর্বল ছিল এবং আমাদের অনলাইনে যেটা দীর্ঘদিন যাবত আমরা অনুভব করছিলাম যে আওয়ামী লীগের এবং আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির অনলাইনে দুর্বলতাটা, হ্যাঁ, তারা ক্ষমতা, প্রভাব বা অন্যান্য কাজ নিয়ে এত ব্যস্ত ছিল যে অনলাইনে অবস্থান রাখতে হবে, সেইটা তারা ভুলে গিয়েছিল। এই গ্যাপটার কারণে তারা এই গুজব গুলা ছড়িয়েছিল। আপনি দেখেছেন একাধিক গুজব আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে, হলের মধ্যে হাজার হাজার লাশ, এরকম বহুত, আমিও আপলোড দিয়েছিলাম এরকম বহুত গুলা স্ক্রিনশট। অথচ বাংলাদেশের কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে একটা লাশ পড়ে নাই, কেউ নিহত হয় নাই। সুতরাং এই বিষয়গুলোকে যে উপস্থাপন করা হবে, সেই উপস্থাপনটা আওয়ামী লীগ বা আমাদের পক্ষের লোক সঠিকভাবে করতে পারে নাই। সবকিছু আমাদের দখলে ছিল, আমাদের অবস্থান ছিল, মন্ত্রণালয় ছিল, কিন্তু এটাকে ইউজ করবে যে যার ধান্দায় ব্যস্ত ছিল। আই মাস্ট সরি টু সে, এই কারণে আমাদের কিন্তু সহজভাবে ওরা দেখেছে আমাদের সাংগঠনিক দুর্বলতা বা আমাদের এই অনলাইনে দুর্বলতা ভিত্তি, সেখানে ওরা পার্টিকুলার ডিজাইন করে আঘাতটা করতে পেরেছে। এই কারণে আমরা আমাদের ন্যারেটিভটা উপস্থাপন করতে পারিনি, ওরা ওদের ন্যারেটিভটাকে সুন্দরভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বেরোনোর মতো উপস্থাপন করে জনগণকে এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পেরেছে। এখন আস্তে আস্তে মানুষের ভুল ভাঙছে, চোখের পর্দা সরতেছে, তারা বুঝতেছে যে কি হচ্ছে। ধন্যবাদ। রাব্বানির সাথে আরেকটা জিনিস সাপ্লিমেন্ট করতে চাই। আপনার 5 তারিখের আগে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি বলুন। হ্যাঁ, রাব্বানির সাথে আরেকটা কথা আমি সাপ্লিমেন্ট করতে চাই, যে সেটা যে 5 তারিখের আগে যদি এই কথা বলতো ওরা আন্দোলনের সময় যে তারা সংবিধান চেঞ্জ করতে চায়, তাহলে তো এই আন্দোলনে কেউ যাইতো না। 5 তারিখের আগে যদি তারা বলতো যে আমরা বাংলাদেশের নাম চেঞ্জ করতে চাই, তাহলে তো কেউ আন্দোলনে যেত না। যদি বলতো যে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চাই, পতাকা চেঞ্জ করতে চাই, এগুলো যদি বলতো, তখন তো কেউ আন্দোলনে যেত না। 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে জামাতের আসলে অ্যাকচুয়াল জামাতের শিবিরের চরিত্রটা কি। এবং হিপোক্রেসির লেভেলটা দেখেন আপনি, যেখানে বঙ্গবন্ধুর উক্তি দিয়ে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর কথা বলে যদি কেউ ন্যায্য কথা বলে একজন হলে পাশে থাকবো, এই কথা বলে মানুষকে একীভূত করে তারপরে সেই বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপরে তারা প্রস্তাব করেছে। এই হচ্ছে মুনাফিকির এক পিক, সর্বোচ্চ মুনাফিকিটাকে বলে। এই জন্য আমি বলি যে আপনি যদি মুনাফিক হন, ধরেন একজন মানুষ যদি মুনাফিক হয়, তাহলে তাকে বলবেন আপনি শুধু মুনাফিক, যেহেতু সে মুনাফিকই করেছে। কিন্তু জামাত শিবিরের ক্ষেত্রে আপনি বলতে পারবেন ডবল মুনাফিক। তারা হচ্ছে সবসময় ডবল মুনাফিক। কেন ডবল মুনাফিক আমি আপনাকে বলি, দেখেন ওরা কিভাবে ডবল মুনাফিকি করে। ওরা মূলত শিবিরের নেতাকর্মী, শিবির করে। তো শিবির করে তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য বা যে কোনো কারণে ওরা ছাত্রলীগে যোগ দিয়েছে। তাহলে শিবির করে যে ছেলেটা শিবির করে, সে যখন শিবিরের টার্মস এন্ড কন্ডিশন বা আদর্শের সাথে বেইমানি করে যখন ছাত্রলীগ করে, তখন সে শিবিরের সাথে মুনাফিকি করেছে, তখনই সে এক নাম্বার মুনাফিক। আবার যখন ছাত্রলীগ করে যখন সুযোগ পাইলো, তখন আবার চলে গেল কি বৈষম্য বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলন গিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করলো। তার মানে কি হচ্ছে, আবার ছাত্রলীগের সাথে বেইমানি করছে। তার মানে হচ্ছে এই পৃথিবীতে যে একমাত্র আপনি মুনাফিককে মুনাফিক বলতে পারবেন। আর শিবিরের ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে ডবল মুনাফিক কারো নাম আছে কিনা, যদি সেটা বলেন তাহলে বলতে হবে শিবিরকে বলতে হবে ডবল মুনাফিক। এদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে ছাত্রলীগের সারা জীবন ছাত্রলীগের লুঙ্গির তলে থাকছে থেকে এখন গিয়ে
এই বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। এটা হচ্ছে এদের চারিত্রিক বৈশিষ্ট্য। এখন না, এটা 71 সালেও একই অবস্থা ছিল। এই দেশে বসবাস করতো, এই দেশের মানুষের সাথে থাকতো, খাইতো। যখন পাকিস্তানি বাহিনী যখন বাংলাদেশের উপর আক্রমণ করে, তখন এরা পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছে। একইভাবে ছাত্রলীগের সাথে চলতো, খাইতো, ছাত্রলীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিত। যখন একটু সুযোগ পাইছে তখন ছাত্রলীগের উপরে ঝাঁপায় পড়ছে। এটা আজকে নতুন চরিত্র না, একদম চারিত্রিক বৈশিষ্ট্য। এখন দেখেন এরা কি করতে চায়। কেউ বলে যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চায়, কেউ বলে যে বাংলাদেশের নাম, কেউ আগায়া বলে যে বাংলাদেশের নামই চেঞ্জ করতে চায়। 5 তারিখের পরে বা 5 তারিখের আগে একদম পাশাপাশি সময়ে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা ডাক দিত, কোন কিছু হইলেই ডাক দিত, এই তোরা রাজুতে আয়, তখন কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু দৌড়ে চলে যাইত। তাদের সেই ভুল বুঝানো, তাদেরকে তারা যে ছাত্রদের সাথে প্রতারণা করেছিল তখন পর্যন্ত ছাত্ররা বলতে পারে না। এখন বলেন তো, পুরো এনসিপি কে বলেন তো, হাসনাত সার্জিস ওদেরকে বলেন তো, ডাক দিতে এই তোরা রাজুতে আয়, কয়জন স্টুডেন্ট আসে? 50 জন স্টুডেন্ট আসবে না। বাট আপনি লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশে তৈরি করে দেন। এই রাব্বানি যায় অপরে যে বাংলার পাদদেশের সাথে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে যে রাব্বানি যায় অপরে যে বাংলাদেশের পাদদেশে যে ডাক দিবে, এই তারা কারাসুস, রাজু আজকে যে ডাক দিবে, এই তোরা কারাসুস, তোরা রাজুতে আয়, 2 লক্ষ লোক চলে যাবে উইদিন 1 আওয়ারের মধ্যে। দ্য ডিফারেন্সটা হচ্ছে এই জায়গার মধ্যে। 5 তারিখের আগে ওরা হচ্ছে প্রতারণা করতে পেরেছে, প্রতারক, মুনাফেক। আর এখন 5 তারিখের পরে ওদের মুনাফিকিটা এই দেশের জনগণ বুঝে গেছে। এখন ওদের সাথে বেসিক্যালি কোনো ওদের কোনো ফাউন্ডেশন নেই, ওদের প্রতারণা মানুষ বুঝে গেছে। এখন বাংলাদেশের মানুষ আবার অপেক্ষা করছে, বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই দেশের জন্য একমাত্র যোগ্য নেতৃত্ব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার জন্য মানুষ নামাজ পড়ে, রোজা রেখে দোয়া করছে এবং দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে আমাদের শেখ হাসিনা আমাদের মধ্যে কবে ফিরে আসবেন। এবং ইনশাল্লাহ যখনই বাংলাদেশে ফিরে আসবেন, শীঘ্রই আসবেন, যখনই আসবেন একটা জিনিস দেখবেন, এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণজমায়েত এবং গণসংবর্ধনা হবে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে যাবে সেদিন। ধন্যবাদ আপনাকে। কথা স্পষ্ট হলো যে এই মুখোশ ধরা কিংবা ছলচাতুরি করা কিংবা আমি কি বলবো, মানে অন্য রূপ ধরা, এটা তার মানে আসলে বিগত 15-16 বছরের যে শুধু প্র্যাকটিস জামাত শিবিরের তা নয়। সালাউদ্দিন ভাই স্পষ্টভাবে বললেন এটা 71-এর সময় আমরা দেখেছি। আসলে পাশের বাড়িতেই যে মানুষটি হয়তো ছিল, সে আসলে বাংলাদেশের স্বাধীনতা আসলে চায় না, তারাই ধরিয়ে দিত আমাদেরকে। কিন্তু আমরা কখনো আমাদের বাবা মারা কিংবা পূর্বপুরুষরা বুঝতে পারিনি যে এই সবচেয়ে আপন মানুষ ছিল, কিন্তু জানতো না। জানবে কারা? তার প্রতিবেশী না হলে, একসঙ্গে বাসা করলে তারা কিভাবে জানে কে মুক্তিযোদ্ধা, কোন বাড়িতে অস্ত্র আছে, কে কোথায় লুকিয়ে রাখা হয়েছে, কোথায় তারা ট্রেনিং করছে, এই তথ্যগুলো জানে কারা? এরাই তো জানবে যারা ঘরে ছিল, পাশে ছিল, তাই না, একই পাড়া মহল্লায় ছিল, তো তারাই তো বলেছে। প্রত্যাশা করি না যে আমরা যেরকম শুনেছি ছাত্রলীগের লুঙ্গির তলে হেলমেট বাহিনী বা এরকম অনেক কিছু, এর কখনো আর পুনরাবৃত্তি ঘটুক। একই সাথে আমি একটি কথা বলবো, যে প্রতারণা করলেন, যিনি মুখোশ ধরলেন, তারও অন্যায় রয়েছে। শুধু যে আসলে চিনতে ভুল করেছে, তিনি ভুল করেছেন চিনতে। না, এখানে আমি এখানে আমি একটা বিষয় হচ্ছে রাব্বানিদেরকে, যে রাব্বানি সরি একটা মিনিট, এখানে আমি একটা জিনিস হচ্ছে যে রাব্বানি দলের দায়িত্ব ছিল, আমি ডিফেন্ড করি রাব্বানিদেরকে। আপনি কিভাবে বুঝবেন, বুঝার কোনো প্রক্রিয়া আছে? আমি 1 মিনিট একটা উদাহরণ দিয়ে বলছি, আপনি পুরো বিষয়টা ক্লিয়ার, শুধু 1 মিনিট একটা উদাহরণ দিচ্ছি, আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হবেন। হ্যাঁ শুনেন, যে আমি যখন হলে থাকতাম তখন একটা ছেলে, সে প্রতিদিন হলের মধ্যে আমার রুমের মধ্যে আসতো, কেউ আসুক আর না আসুক, প্রতিদিন রাতের বেলা সে আসতো। আমি খাওয়া দাওয়া করছি কিনা বা আমার কম্পিউটারে কোনো সমস্যা হয়েছে কিনা, এগুলো সে সবসময় খোঁজ খবর রাখতো এবং খুব অনুগত এবং একটা ভদ্র ছেলের মতো আমার রুমে আসতো। তো আমি চিন্তা করছি যখন কমিটি হয়, অল কমিটি হয়, তখন তাকে একটা সম্পাদক দিব। আমি অলরেডি ডিসিশন নিয়ে নিচ্ছি এবং আমি এটা অলরেডি লিখে রাখছি ওর জন্য পেডের মধ্যে। এখন যখন 28 অক্টোবর যখন আমাদের যখন জামাত শিবিরের সাথে মারামারি হলো, তখন পত্রিকার মধ্যে ছবি বের হলো, তখন সে শিবিরের সাথে সে মিছিল করতেছে। তো যে ছেলেটা আপনি এত অনুগত, প্রতিদিন আপনি খাওয়া দাওয়া করছেন কিনা, আপনি খোঁজ খবর নিচ্ছেন কিনা, আপনার শুধু আপনার জন্য ভাই সালাউদ্দিন ভাই, শুধু আপনার জন্য রাজনীতিটা করি, আসলে আমি ছাত্রলীগ করতাম না, শুধু আপনার আদর্শে আদর্শিত এই রাজনীতিটা করি, আপনি আসেন বিদায় ছাত্রলীগটা করি ভাই, এই কথা যে বলে, এখন পরের দিন যখন আপনি শিবিরের মিছিলে যান, কিভাবে তাকে আইডেন্টিফাই করবেন? আর রাব্বানি যারা ছিল তারা তো ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, তো তাদের পক্ষে হাজার হাজার, তারা যখন মধুতে যায় তখন হাজার হাজার ছেলে বেয়ে যায়। এখানে যদি 2টা শিবির যদি গিয়ে যদি অভিনয় করে
যে রাব্বানি ভাই কেমন আছেন, আপনাকে আমার খুব ভালো লাগে। রাব্বানি কি কোনো পরীক্ষক নিয়ন্ত্রক যে সে খুঁজে বের করবে কে শিবির করে না করে? দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট এ শিবির, এবং তাদের ক্যারেক্টার হচ্ছে আমি একটা কথা ভাই এটা ব্যস্ত করে দেই যে মুখগুলো চেনা চেনা, মনগুলো চেনা নয়, ভুল মুখ ভালোবেসে বোকা বলো কেনা হয়। তার কথা বলেছেন গোলাম রাব্বানি। তারপরও আমরা বলবো যে আপনারা নিশ্চয়ই এবার এর থেকেও বেশি সাবধানতা অবলম্বন করবেন, আপনাদের ফিল্টারেশন থাকবে, নেটের পরে নেট থাকবে। ঘুষ খাইলে ঘুষ হয়, আর ট্যাক্সি যেথায় শিখতে শেখায়। সেরকম এর চেয়ে তো আর বেশি ছাত্রলীগের বা আওয়ামী লীগের জন্মের পর থেকে তো এরকম ঠেকা হয় নাই। এবার যেমন ট্যাক্সি আমরা, তো অবশ্যই এবার শিক্ষা না হলে আর কখনো হবে না।